ডেস্টিনি যদি তুমি কোন একটা জায়গায় পৌঁছানোর থাকে সেটা তো ডেস্টিনি বলতেই পারো, কিন্তু আমি জার্নিতে বিশ্বাস করি সবসময়। থেকে গেলে নাকি টিকিয়ে রাখতে হলো? ভীষণভাবে রেসপেক্ট জরুরি। না, ওই 10 বছর আগে যেরকম একটা ভাবতাম যে এই রকম একটা জীবন হলে ভালো হয়, মানে সেই জীবনটাই আমরা এখন বাঁচছি। সবকিছুর আগে তোমাকে ভালো মানুষ হতে হবে, সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে। মাঝে মাঝে ওকে বলি যে চারপাশে এত বন্ধু বান্ধবের সম্পর্ক কেটে যাচ্ছে, এতই হচ্ছে, আমাদের কখনো এরকম হবে না তো? বলতে দ্বিধা নেই, আকাশবাণী ভবনে যাই না, বহুদিন যাই না, এই একটাই কারণ, সম্মান নেই কোনো। ওখানে যারা ক্যাজুয়াল অ্যানাউন্সার তাদেরকে মানুষ বলে মনে করা হয়নি বহুদিন। আত্মসম্মানটাকে বিসর্জন দিয়ে, নিজের স্বাধীনতা বিসর্জন দিয়ে থাকার কোনো মানে হয় না কারোর সঙ্গে। আত্মসম্মান বিসর্জন দেওয়া মানে তো সেই মানুষটার নিজের সত্তাটাই হারিয়ে গেল। দেখো, একসঙ্গে চলতে গেলে আমার কিছু জিনিস ওর পছন্দ হবে না, ওর কিছু জিনিস আমার পছন্দ হবে না, তো সেইটাই জীবন। যে এই হাতটা যেন, এই দুটো হাত যেন একসঙ্গে থাকে সবসময়। আজকে আমাদের সঙ্গে যে দুজন ব্যক্তি রয়েছে তাদেরকে একেবারে উড়ন্ত ঘুড়ি বলা চলে, কারণ তাদের সম্পর্কের দিকে চোখ রাখলে দেখা যায় তারা সমস্ত বাধা বিপত্তি এবং সমস্ত আবহাওয়া পেরিয়ে একসঙ্গে এক পায়ে হাঁটতে রাজি। আমাদের সঙ্গে রয়েছে সুজয় নীলদা এবং পল্লবীদি। ঠিক বললাম তো ইন্ট্রোটা? বাধা বিপত্তি পেরিয়ে, হ্যাঁ, 11টা বছর পেরিয়ে গেলাম একসঙ্গে, তো এক যুগ তো বটেই। সেখানে বাধা বিপত্তি আমাদের দুজনের তরফ থেকে যে খুব বেশি এসছে তা নয়, কিন্তু সময়ের সঙ্গে যা যা বাধা বিপত্তি আসে সেগুলো পেরিয়েছি আমরা। অভাব পেরিয়েছি, যতটা খারাপ সময় দেখা যায় সেগুলো পেরিয়েছি। তারপর এখন আমরা নিজেরাও আলোচনা করি নিজেদের মধ্যে যে আমরা যেটা চেয়েছিলাম বোধহয় তার থেকে অনেক বেশি ভগবান আমাদেরকে দিয়েছে। ফোকাস ছিলাম হয়তো, সেটার জন্য উনিও দেখেছেন যে এরা ঠিক আছে, এরা প্রাপ্য, এদের প্রাপ্য বিষয়টা। না, ওই 10 বছর আগে যেরকম একটা ভাবতাম যে এই রকম একটা জীবন হলে ভালো হয়, মানে সেই জীবনটাই আমরা এখন বাঁচছি, সেইটা খুব আনন্দ দেয় ওটা ভাবলে। এর বেশি আমার মনে হয় না আর কিছু চাওয়ার থাকতে পারে। আচ্ছা, তোমরা কি ডেস্টিনিতে বিশ্বাস করো? ডেস্টিনিতে দেখো, ডেস্টিনি যদি তুমি কোন একটা জায়গায় পৌঁছানোর থাকে সেটা তো ডেস্টিনি বলতেই পারো, কিন্তু আমি জার্নিতে বিশ্বাস করি সবসময়। চলছি 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 চলছি, তাতে স্টেশন আসবে, প্ল্যাটফর্মে নামবো, একটু ঘুরে দেখবো, আবার এগোবো পরের স্টেশনের দিকে। এইটাতে আমি খুব বিশ্বাস করি। এবং সেখানে যদি তুমি সেইগুলোকে যদি কিছুক্ষণ সময়ের জন্য ডেস্টিনি ভেবে নাও, যেমন ধরো আমাদের জীবনের লক্ষ্য ছিল যে আমরা দুজন মিলে একটা সময় ভাবতাম যে আমাদের দুজন মিলে যদি 50,000 টাকা ইনকাম হয় মান্থলি, আমাদের খেয়ে পড়ে চলে যাবে, বুঝলি। তো সেইটা যখন অ্যাচিভ করলাম আমরা তখন এবার বিয়ে করি চল। মানে বাড়ি থেকে আমাদের তো ধরো চেনা জানা 2014 তো 15 সাল থেকে সবার চেনা জানা, দুজনের বাড়িতে যাতায়াত। তো আমি এখনো কাকুকে বলি, ও তাই বলে। তো সেইটা তো ছিলই। তো ওরাও বলেছে যে বল তোরা কবে বিয়ে করতে চাস। তো আমাদের কোনো প্রেশার দেয়নি কেউ। তো আমরা ওটাই এক্সপেক্ট করেছিলাম যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ রোজগার যদি দুজন মিলে হয়ে যায় তাহলে আমরা বিয়েটা করব। আমাদের বাধা ছিল, খুব একটা বিপত্তি ছিল না। মানে ভালো বললে এটা। মানে বাধা বলতে আমাদের নিজস্ব বাধা, যে একটু নিজের পায়ে আরেকটু দাঁড়িয়ে আরেকটু সুন্দরভাবে নিজেদের ফিউচারটাকে করে তারপরে। কিন্তু ওই অ্যাজ সাচ যে ওর বাড়ি থেকে একটা সমস্যা, আমার বাড়ি থেকে, এরকম কিছু ছিল না। মানে দুজনের বাড়ি থেকেই আমাদের দুজনকে খুব ভালোভাবে মেনে নিয়েছিল। এটা টাচউড খুব ভালো। মানে প্রথমে যেটা বললাম যে একেবারে উড়ন্ত ঘুড়ি, সেটা একদম ঠিক। কারণ তুমি বললে যে আমি সবসময় চলমান অবস্থায় থাকতেই ভালোবাসি। সেই ক্ষেত্রে যে এই যে জীবনে এত কিছু, এবং 2014 থেকে যদি এখনো অব্দি তাকানো যায়, তোমরা কি এই প্রশ্নটা আমি জানি না কতটা ওদের জন্য প্রযোজ্য, তাও মনে হয় জিজ্ঞেস করা যে থেকে গেলে নাকি টিকিয়ে রাখতে হলো? না, আমরা কিন্তু সেভাবে কোনোদিন ভাবিনি যে আলাদা করে আমাদের এফর্ট দিতে হচ্ছে দুজনের সঙ্গে থাকার জন্য।
খুব ফ্লো, আমাদের ফ্লোটা খুব, আমি এটাই বলতে যাচ্ছি। হ্যাঁ আমরা ফ্লোতে বয়ে চলি সর্বক্ষণ। মানে এটা ঠিক সময়ের সঙ্গে যেরকম ভাবে যাচ্ছে সেরকম। আর আমার মনে হয় যে ও রয়েছে বলে আমি খুব মানে ওর সাথে আমি এতটা কমফোর্টেবল, এরকম নয় যে ওর সঙ্গে আমার খুব মতের মিল হয় যে সব সময়। হ্যাঁ, ওর একটা আলাদা মত থাকে, আমার একটা আলাদা মত থাকে, সে সবকিছু চলে। কিন্তু আমার মনে হয় যে ওই কমফোর্ট জোনটাও, মানে আমার যত মানে ওর পছন্দ হচ্ছে না সেগুলো আমি ওকে বলছি, ও আবার সেটাকে আমাকে অন্যভাবে বোঝাচ্ছে, আমি ওটাকে শুনে আবার অন্য কিছু উপলব্ধি করছি। তো ওই যে একটা কমফোর্ট জোন, যেটা আর কি আমি যা কিছু করতে পারি একটা মানুষের সামনে, আমি যেরকম ভাবে ইচ্ছে থাকতে পারি, সবকিছু ও মেনে নেবে। মানে সবকিছু বলতে আমার আমিত্বটাকে মেনে নেবে। তো সেই মানুষটাও এই যে এখন এই ওর একটা কথা ডিফার করছি, মেনে নেবে কথাটাতে আমি বিশ্বাসী নই। মেনে নেওয়া মানে কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করা, যে আমি মানছি, জোর করে মেনে নিচ্ছি। দেখো, একসঙ্গে চলতে গেলে আমার কিছু জিনিস ওর পছন্দ হবে না, ওর কিছু জিনিস আমার পছন্দ হবে না, তো সেইটাই জীবন। এবং এই অপছন্দ গুলোকেই কোথাও গিয়ে ধরো কি বলবো, একসঙ্গে করে নেওয়াটাই বোধহয় সংসার। আমি সেভাবে বলিনি, মানে মেনে নেবের ব্যাপারটা আমাদের মধ্যে আমি সেভাবে বলিনি। আমি বলেছি যে ব্যাপারটাকে আমরা একসঙ্গে একটা মানিয়ে নেওয়া। হ্যাঁ, একসঙ্গে হ্যাঁ মানিয়ে নেওয়া, মেনে নেওয়ার থেকে মানিয়ে নেওয়াটা বেটার। হ্যাঁ, তাহলে কি কথা বলা যায় যে অঞ্জন দত্তের লালনির সংসার? অঞ্জন দত্তের লালনি, হ্যাঁ ওর খুব পছন্দের লাইন এটা। দুজনের মধ্যে কে বেশি কথা বলে সব সময় আর কে শোনে? আমি বেশি কথা বলি অলওয়েজই। আমি এমনিতে কম কথা বলি অন্য জনের সঙ্গে, কিন্তু ওই কথা বলার মানুষ আমার 3-4টে, 2-3টে, 3-4টে। হ্যাঁ, আর সুজাতার ডিপার্টমেন্ট তো শোনার থাকে। হ্যাঁ, আমি মানুষজন হয়তো ভাবে আমি প্রচুর কথা বলি, আমি কথা সব থেকে কম বলি। তোমাকে আমরা যতবার দেখেছি ততবার দেখেছি এক কোণে শান্ত হয়ে বসে অবজার্ভ করতে। সেটাই, আমি ওটাই ঠিক চিনেছি মানুষ। আচ্ছা, আমরা যদি প্রথমে তোমাদের সম্পর্কের দিকে চোখ রাখি, একটু শুনবো যে কি করে দুটো মানুষের এক হওয়া এবং এই যে জীবনে একটা বাধাকে অতিক্রম করে আর একজনকে নিয়ে এগিয়ে যাওয়া এবং পজিটিভ থাকা সব সময়, একটু শুনি যে কি করে সেটা ওয়ে অফ, মানে কি হলো বিষয়টা। আমাদের বিষয়টা খুব সাধারণভাবেই হয়েছিল, মানে নর্মাল যেমন ভালো লাগে এক একজনকে, সেরকম ভালো লাগাটাই তৈরি হয়েছিল ওর প্রতিও আমার। সেই সময় আমি কলেজে, কলেজ তো ক্রস করে গেছি, ইউনিভার্সিটিও হয়ে গেছে বোধহয়। হ্যাঁ, 2014 আমরা একটা বাংলা শব্দ নিয়ে কাজ করতাম আমি, সেই সময় তুমি এসেছিলে, যেমনটা আগেও একটা ভিডিওতে আমি বলেছি। ওই আর কি ভালো লাগা থেকে শুরু হলো, তারপর সেখান থেকে কথা শুরু হলো। তোমাকে বললাম যে যখন 2014 ওই টাইমটায় দেখা, তখন আমি র্যান্ডম এক ঝলক দু ঝলক ওকে দেখেছি, পরে ওর সঙ্গে কথা হলো, তারপরে পুজোয় হুট করে দেখা, পুজোয় হুট করে দেখার পরে মানে হুট করে দেখা মানে হুট করে প্ল্যান, তারপরেই দেখা। পুজোর পরে ওই অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই টাইমটায় কথা, তারপরে হুট করে ডিসেম্বরে আমরা ঘুরতে গেলাম। দেন ওর মনে হলো যে কলকাতাটা একটু ফাঁকা ফাঁকা, মানে একটা কলকাতা শহরে ও এলে আমার সঙ্গে দেখাটা হচ্ছে না বা আমার সঙ্গে কথা হচ্ছে না, এটা একটু ওর কাছে অন্যরকম লাগলো। তো এই মানে আমাদের গল্পটা হয়তো খুব সাধারণ, আমার মনে হয় যে কোনো ভালোবাসার বা প্রেমের গল্প প্রত্যেকের মতন করেই সাধারণ। ঠিক ঠিক ঠিক, যে কোনো অসাধারণ জিনিসপত্র খুব সাধারণ থেকে অযোগ হয়। একদমই তাই, আমি আজও তাই মনে করি। মানে আমাদের গল্পটা খুব যে মানে গল্প বলার মতো একটা মানে সিনেমা বানানোর মতো তা নয়, কিন্তু হ্যাঁ সিনেমা বানানোর মতো তখন মানুষের মনে হয়, এত ভাঙনের যোগে যখন কিছু মানুষের গল্পটা টিকে যায় বা কিছু মানুষ একসঙ্গে টিকে থাকে, তখন সেইটা আজকাল মানুষের মনে হয় যে এটা এক্সেপশনাল। এই মাঝখানেই আমি এরকম পোস্ট করেছিলাম, বোধহয় ওর জন্মদিনে হতে পারে বা আমাদের ইউনিভার্সিটিতে হতে পারে, সেখানেই একজন লিখছে যে কি ভালো আপনাদের লাগে। বললাম আমাদের গল্পটা খুব ভালো, আপনাদের এটা মানে কিচ্ছু ভালো নয়, সাধারণ একটা গল্প এটা, এবং এতে আপনার মনে হচ্ছে এক্সেপশন কারণ এই চারদিকে এত ভাঙনের গল্প আপনি পান। ইভেন আমি মাঝে মাঝে ওকে বলি যে চারপাশে এত বন্ধু বান্ধবের সম্পর্ক কেটে যাচ্ছে, এতই হচ্ছে, আমাদের কখনো এরকম হবে না তো? ওকে বলছিলাম এর মধ্যে ইনফ্যাক্ট এগুলো আর কি সম্পর্ক নিয়ে
ডিসকাশন, আলোচনা এগুলো তো চলেই। এবার ভাঙন ব্যাপারটা কি, একটা সময় একটা ধারণা নিয়ে মানুষ সম্পর্কে এগোয়। কেউই তো আর সম্পর্ক শুরু করার আগেই ভাবে না যে আমাদের সম্পর্কটা টিকবে না, তাহলে আর 2-3 বছর থাকা তো সম্ভবই না, তাহলে তো আর থাকা সম্ভব নয়। 2-3 বছর থেকে আমি ভাবছি যে না আমরা আলাদা থাকবো, তো আমার মনে হয় কেউ ভেবে শুরু করে না, হয়তো মানিয়ে নেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় এমন সিচুয়েশনে। এবার আমার মনে হয় কি যে আমি আজকে আরেকজনের সঙ্গে মানে আমার মিলছে না, আবার আরেকটা সম্পর্কে গেলাম, মতবিরোধ আমরা প্রত্যেকেই এক একটা জায়গা থেকে বেড়ে উঠি, তো মতবিরোধ মানুষের মধ্যে থাকবেই, মতবিরোধ থাকবেই। মানুষটা যদি ভালো হয়, মানে আমি বলছি যে হ্যাঁ এই কথাটা খুব জরুরি, একটা মানুষ যদি ভালো হয়, টক্সিক না হয়। শুধুমাত্র এটা কি বলতো মানে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু নয়, যে কোনো মানুষ আমার পিসটাকে, আমার মানসিক শান্তিটাকে আমি যার কাছে খুঁজে পাচ্ছি, এবার হতেই পারে যে একটা সময় আসে যে সময়টায় ওর বা আমার কারোর সঙ্গে কিছু একটা মিলছে না, তারটা ঠিক কানেক্ট হচ্ছে না, এরকম যদি হয়, সেইখানে আমি যদি ডিসিশন নিই যে না আমাদের ওয়েভ লেন্থটা আর ম্যাচ করছে না, তাহলে আমরা আলাদা থাকবো, সেটা নিয়ে মনে হয় একটু ভাবা দরকার, মানে আজকালকার সম্পর্কগুলোর একটু ভাবা দরকার। আর যেটা খুব অতিরিক্ত মানে টক্সিক হয়ে গেছে, যেটা বিষাক্ত, সেটা থেকে তো অবশ্যই সেটা নিয়ে তো আর কিছু বলার নেই। মানে যেখানে মানুষ একে অপরের সাথে থাকতে পারছে না, যেখানে রীতিমতো একটা ফিজিক্যাল, একটা ভার্বাল, একটা প্রতিনিয়ত লড়াই চলছে দুজনের মধ্যে, সেখানে তো আমার মনে হয় না থাকার মানে মানে সেইটার সমীকরণটা, আত্মসম্মানটাকে বিসর্জন দিয়ে, নিজের স্বাধীনতা বিসর্জন দিয়ে থাকার কোনো মানে হয় না। আত্মসম্মান বিসর্জন দেওয়া মানে তো সেই মানুষটার নিজের সত্তাটাই হারিয়ে গেল। এবং হ্যাঁ, এর মধ্যেও আমার ইনফ্যাক্ট এর আগের দিনই সেটে কথা হচ্ছিল, আমি শুটিং সেটে খেতে খেতে কথা হচ্ছিল, তখন ওই একটা কথা খুব মানে বললাম, সেটা মাথায় রয়ে গেছে এখনো, যে সব কিছুর আগে তোমাকে ভালো মানুষ হতে হবে, সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে। মানে হতে পারে তুমি ধরো আমাদের যেমন অফিসে এতগুলো ছেলে মেয়ে কাজ করছে একসঙ্গে, যদি ভালো মানুষ প্রত্যেকে না হয় না, খারাপ মানুষ অবভিয়াসলি এসে যায় কেউ কেউ, সে ভালো পরিবেশে টিকতে পারবে না। আলটিমেটলি ভালো মানুষরা না তাকে এতটাই প্রেশার ক্রিয়েট করবে ভালো হওয়ার জন্য, সে যদি ভালো না হওয়ার থাকে সে বেরিয়ে যেতে বাধ্য হবে। উল্টোটাও আবার, যে ভালো মানুষ একটা খারাপ পরিবেশে এসে টিকতে পারবে না। ভাইবস গুলো খুব জরুরি, তুমি কি করছো না করছো, তোমার আশপাশে কারা রয়েছে খুব জরুরি। তুমি করতে পারবে না, শান্তিতে থাকবে না তুমি, সেটা ফ্যামিলিগত ভাবেও হতে পারে। কারণ ফ্যামিলিতেও তো আমাদের কত রকমের মানুষ হয়, ওই জন্যই তাদের সঙ্গে দেখবে সম্পর্ক থাকে না। একদম, ওই জন্য টক্সিক পিপল এই শব্দটা এখন অতিরিক্ত প্রচলিত শব্দ হয়ে গেছে, যে সবাই বলে যে আশেপাশে এত টক্সিক মানুষ রয়েছে যে সার্ভাইভ করাটাই সত্যি খুব চাপের হয়ে যাচ্ছে। এবং যেটা প্রথমেই তোমাকে বললাম যে তোমার ঘরে ঢুকে বা আমরা যেখানে আজকে আড্ডা মারছি সেখানে বসে একটা পজিটিভ ফিল হচ্ছে, এই যে অ্যাটমসফিয়ারটাকে এভাবে মেনটেন করা বা মানুষগুলোকে আশেপাশে বাছা, হয়তো জায়গাটা আমরা কিছুটা নিজেদের হাতে রাখতে পারি তৈরি করার ক্ষেত্রে, কিন্তু মানুষকে তো সেই ক্ষেত্রে রাখতে পারি না। কি করে মানে কি মনে হয় যে কি করে বোঝার, তোমরা কিভাবে বোঝো? দেখো বিষয় হচ্ছে বোঝার কোনো উপায় অ্যাজ সাচ কিছু নেই বলে মনে হয় আমার, এখনো মনে হয়, কারণ এখনো ঠকি, এখনো ওই ঠকা থেকেই শিখি যে তাহলে হ্যাঁ এইরকম ধরনের মানুষ থেকে একটু এড়িয়ে চলতে হবে। এটা প্রতিবার নতুন করে মনে হয় আমাদের। ইভেন তুমি 5 বছরের আমাদের জার্নি, তো এই আমার সোশ্যাল মিডিয়া জার্নি যদি বলো 5 বছরের, 2020 অক্টোবরে শুরু করেছিলাম, সেখান থেকে 2025 আমরা এই মুহূর্তে নভেম্বরে রয়েছি। তো প্রচুর মানুষ দেখলাম, প্রায় 35 থেকে 40 জন ছেলে মেয়ের সঙ্গে কাজ করলাম। সেখানে ওই যে যেটা বললাম, যারা তাদের ওই নেগেটিভিটিটা ছড়াতে পারছে না, যারা দেখছে আর পাত্তা পাচ্ছি না, তারা বেরিয়ে গেছে নিজে থেকে। আমি কাউকে আজ পর্যন্ত বের করিনি আমার এখান থেকে, মানে তার খারাপ কাজ হতে পারে, তার ইয়ে হতে পারে, আমি তাকে বের করে দিইনি। হ্যাঁ, একবার বোধহয় একজনকে করা হয়েছিল, সে সাংঘাতিক একটা ক্ষতি করেছিল। কিরকম ক্ষতি না, আমার টোটাল ধরে নাও বছর 3 সাউন্ড ফাইলস আমাকে না বলে টোটাল কম্পিউটারটা ফরম্যাট করে দিয়েছিল। মানে আমি কেঁদেছিলাম সেদিন রাত্রেবেলা। 3 বছরের আমার টোটাল সাউন্ড ফাইল, যেটা নিয়ে আমি কাজ করি মেইনলি, যেটা আমার জায়গা, মানে এত কষ্ট পেয়েছিলাম। আমি পরের দিন তাকে বললাম, কোনো খারাপ ব্যবহার নয়, কিচ্ছু নয়, যে বাবু এই জায়গাটা তোমার নয়, তুমি খুঁজে নাও অন্য কোথাও। তাকে যে গালাগাল দেওয়া, খারাপ ব্যবহার করা, আমি কোনো খারাপ ভাইবস কাউকে দিই না আমার তরফ থেকে আজও।
যে একটা গালাগাল দেবো তাকে, উল্টো দিকের মানুষটাকে নিচ ফিল করাবো, সেই কতটা খারাপ ফিল করানোর জন্য আমাকে খারাপ শব্দ ব্যবহার করতে হবে তার প্রতি, সেটা আমি করি না। হ্যাঁ, হতে পারে আমি খুব ক্লোজ মানুষজন, তাদের সঙ্গে আমি হয়তো একটু রেগে মেগে কথা বলছি, একটু হয়তো গরম কথা বলছি, সেটা খুব ক্লোজ, তারা আমাকে বুঝবে যে এই সিচুয়েশনটায় তার সে মেন্টালি এরকম ভাবে ব্রেক হয়ে আছে, তারা বুঝবে। সেই রকম সিচুয়েশনে আমি তাদের সঙ্গেই বাগবিতণ্ডাতে যাই, বাকিদের সঙ্গে ওটা যাই না, করি না। কিন্তু এই মুহূর্তে বর্তমান সমাজে যদি দেখতে চাই, প্রচুর 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 টক্সিক মানুষ রয়েছে যারা সত্যি, আমরা কাকড়া শব্দটা বাঙালির ক্ষেত্রে বহুবার ইউজ করি, কারণ কেউ কারোর ভালো দেখতে পারে না, ভালো দেখতে চাই না। এবং এই যে প্রথমে পল্লবীতে যেটা বললে যে তোমার বেটার হচ্ছে কারণ তুমি সেটা করেছো প্র্যাকটিস, এবং কারোর যদি সেখানে ডাউনফল আসে তার মানে সেটা তার কর্মা বা সেটা তার ভাগ্যে ছিল। কিন্তু কেউ ভালো করলেও তাকে ভালো তো বলবোই না, বরঞ্চ তাকে নিচু করা বা ছোট করা প্রবণতা। তোমাকে কিছুক্ষণ আগে এটাই বলছিলাম যে কেউ কেউ এটা খারাপ থেকে হুট করে উঠেছে, আমি তাকে কখনো তার ইয়েটাকে বলতে পারি না যে বাবা ও তো কিছুই করছে না তাও কি করে এরকম হয়ে গেল। আরে সে যা করে হচ্ছে সেটা তার তার একটা, তাকে ভগবান দিচ্ছে, তার লাক, তার কিছু একটা, তাতে আমার তো কিছু যায় আসছে না তার ভালোতে। তো আমি তার খারাপ কেন চাইবো? আমি আমারটুকু চাইবো যাতে আমি নিজের টুকুকে নিজের কাজ দিয়ে বা নিজেকে ইমপ্রুভ করে নিজেকে আরো ভালো করতে পারি, বেটার করতে পারি। অন্য কে কি করছে, তার কেন ভালো হচ্ছে, তার সে কি করলে খারাপ থাকবে, তাকে আরো ডিমোটিভেট করা, তাকে ডিমিন করা, এগুলো আমার পার্সোনালি নিজেকে মনে হয় আমি এগুলো যদি আমি নিজে করি তাহলে আমি নিজেই খারাপ থাকবো, আমারই পিসটা বিগড়বে। একটা কথা দেখবে প্রচলিত আছে, এটা চলেই আর কি, লোকে বলেই যে লোকে কি ভাববে সেটা যদি আমি ভাবি লোকে কি ভাববে, এটা খুব চলে না? সেটাকে একটু ঘুরিয়ে দেওয়া যায়, লোকে কি করছে সেটা যদি আমি করি তাহলে লোকে কি করবে। ঠিক ঠিক ঠিক, তাই না? তুমি তোমার কাজটা করো। এবং তোমাদের যখন অফিসটা শিফট করেছিল তখন কি এরকম কোনো প্রসেস, মানে এরকমই কোনো ঘটনার সম্মুখীন তোমরা হয়েছিল, মানে কেন সেইখান থেকে চেঞ্জ করে আজকে এখানে শিফট করা এবং এই যে নিজের জায়গা তৈরি করা, তার পেছনে তো কোনো কিছু কারণ ছিল। আলটিমেট এটা একটা জিনিস ধরা যায় যে নিজের একটা ডেস্টিনি যেখানে আমাকে দ্বিতীয়বার ভাবতে হবে না শিফট করার, এটা তো সবসময় থাকে, কিন্তু কিছু একটা তো হয়েছিল যেখানে এত মান অভিমান দ্বন্দ্ব। হ্যাঁ দেখো, বিষয়টা হচ্ছে এই যে জার্নিটা শুরু হয়েছিল যে সময়টায়, সেই সময়টাতে মানে একটা ভাবনা চিন্তা নিয়ে শুরু করেছিলাম যে কিছু একটা করব। সোশ্যাল মিডিয়াটা একটা জায়গা যেখানে টেলিভিশন রেডিও থেকে দূরে রয়েছি, সেগুলো হচ্ছে না, সেখান থেকে শুরু করব বা করব। তো সেখান থেকে আবার ধরো যাদবপুর থেকে আমরা বাঘাযতীনেও গেলাম। বাঘাযতীনে যেটা হলো যে আমরা যে ভাড়াতে ছিলাম, একটা 3 BHK একটা ফ্ল্যাট ছিল, হঠাৎ করে নিচে একটা ব্যাংক আসে আর কি, সেটা কমার্শিয়াল স্পেস, আমাদেরটা কিন্তু রেসিডেন্সিয়াল একটা জায়গা ছিল। তো সেখানে যখন এলো তখন আমাদের ধরো আমি তোমাকে বলেই দিচ্ছি, আমাদের ভাড়া ছিল ওটা অ্যারাউন্ড 30,000। তো সেই ভাড়াটা হঠাৎ করে বলে ডাবল করতে হবে, নইলে আমি রিনিউ করব না। মানে 60? ঠিক আছে, তো পসিবল কি সেটা? মানুষের একটা তো প্ল্যান থাকে সবকিছু মিলিয়ে। তো আমি বললাম এইভাবে তো চলতে পারে না, এটা কালকেও আবার কোথাও একটা হবে, পরশু অন্য জায়গায় যাবে, সেখানে আরেকটা জায়গায় হবে। তো এই যদি আমি এত টাকা ভাড়াই আমাকে দিতে হয়, তার থেকে তো বরং আমি ব্যাংকে লোনের EMI দেবো, জায়গাটা তো আমার থাকবে। সেই ভাবনা থেকে আমরা নতুন জায়গায় খোঁজা শুরু করেছিলাম। এইবার যদি বলো এই যে জার্নিটা, এই জার্নিটার এমন অনেক কিছু আছে যেগুলো আমি ক্যামেরায় অন ক্যাম বলতে পারবো না, যেটা বলা পসিবল নয়। এমন অনেক কিছু ঘটেছে যেটা আমাকে ভেঙে দিয়েছে ভিতর থেকে, মানে টাকা পয়সার দিক থেকে বলো, এমন এমন কেউ জুড়ে ছিল যেটার সঙ্গে তাদের যেটুকু পাওয়া দরকার তারা তার থেকে বেশি নিয়ে নিয়েছে, সেইটা কষ্ট দিয়েছে খুব। এবং তখন মনে করেছিলাম না, আর এইভাবে চলবে না, নিজস্ব একটা কিছু করতে হবে যেখানে কাউকে কৈফিয়ত দেওয়ার নেই, কারোর কাছ থেকে কিছু চাওয়ার নেই। যেটা হবে, যদি ডাল ভাত জোটে সেটা নিজেদের হবে।
তোমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা আরো বেশি করে হয়, যখনই তোমরা এই নতুন কোনো সেগমেন্ট বা পডকাস্টের মানে মাধ্যমে আসো বারবার, তোমাদের এই যেটা দেখেছি আমরা যে প্লে বাটন বা গোল্ডেন বাটন বা ওই সিলভার বাটন, এগুলো নিয়ে একটা দ্বন্দ্ব রেষারেষি চলে। এগুলো কি সত্যি একজন ইউটিউবার বা একজন কন্টেন্ট ক্রিয়েটারকে প্রতিষ্ঠিত করতে পারে, নাকি মোটা গুচ্ছের একটা সংখ্যা যেটা ব্যাংকে আমার রয়েছে সেখান থেকে গিয়ে আমি অনেক বড় একজন মানুষ হতে পারি, আমার চারতলা বাড়ি 3টে গাড়ি, সেখান থেকে গিয়ে একজন বড় প্রতিষ্ঠিত কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায়? কিন্তু তোমাদের মানে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একরকমের দ্বন্দ্ব প্রত্যেকটা মানুষেরই চলে, সেই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে এইগুলো আরো বেশি করে আলোচনার বিষয়ে আসে। আমি আজ পর্যন্ত না কাউকে কম্পিটিশন বলে ভাবিনি, সিম্পলি তোমাকে বলছি, এটা অন ক্যামই বলছি, আমি বারংবারও কথাটা বলি, আমি কাউকে আজ পর্যন্ত কম্পিটিশন বলে ভাবিনি। মানে আমি কম্পিটিশনই ভাবি না এটাকে, যে অ্যাজ সাচ আজকে আমার 500 ফলোয়ার্স, কাল আমার 1000, কি পরশু আমার 1 মিলিয়ন, এটা নিয়ে ভাবিই না। আমার প্রথম থেকেই লক্ষ্য ছিল আমি কাজ করব যে কাজটা যেন আমাকে দিনের শেষে শান্তি দেয়, যে কাজটা করেছি এটাতে আমি কন্টেন্টটা দেখে আমি হ্যাপি ফিল করছি কিনা, এটা আমার প্রথম লক্ষ্য থাকে। এইবার সেখানে আমার কিছু জিনিসপত্র ছিল বাউন্ডারিজ, আজও আমার টিমকে এটাও বলা থাকে, এখানে কোনো ভালগারিটি হবে না, এখানে কাউকে ছোট করা হবে না, এখানে কেউ যেন আমার কন্টেন্ট দেখে কষ্ট না পায়, এবং কাউকে আমরা হিংসে করব না, কিন্তু যেটা সত্যি সহজভাবে সেটা বলবো। এবার কি টিকে থাকা যায় বা টিকে যাওয়া যায়? রয়েছি তো, আজকে 5 বছর হয়ে গেল আমরা শুরু করেছিলাম, সেখান থেকে আজকে এই মুহূর্তে 8 মিলিয়ন প্রায়, কমতে তো দেখছি না। এই যে তাহলে এত পিআর শব্দটা এখন চলে, বা ধরো বলে যে সম্পর্ক না তৈরি করলে থাকা যায় না ইন্ডাস্ট্রিতে, সেগুলো তো একেবারে নিছক কল্পনা হিসেবে প্রমাণিত। কল্পনাই তো। এখন দেখো, কেউ যদি তোমার কাছে এসে বলে যে তোমার সঙ্গে কিছু করব, প্রচুর মানুষের সঙ্গে কাজ করেছি আমরা। ইনফ্যাক্ট এই যে যখন ধরো আমরা কন্টেন্ট গুলো ক্রিয়েট করেছি, কিছু এমন কন্টেন্ট প্রচুর ভাইরাল হয়েছে এরকম, সেখানে অনেকের সঙ্গে আমরা কাজ করেছি, কোথায় গিয়ে তো আমার অসুবিধা হয়নি করতে। তাহলে কেন বলো তো মনে হয় যে এখন আমাদের দুনিয়াটা সত্যিই খুবই ওই চাকচিক্য ক্ষণিকের লাইট, যেটা এত ঠুনকো যে একটা শব্দতেই ভেঙে যেতে পারে? কি মনে হয়, এক্সপিরিয়েন্স কি বলছে? ভেঙে যাওয়া বিষয়টা দেখো, আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, তুমি সিঁড়ি ভেঙে ওঠো, তোমার জন্য সিঁড়িটা থাকবে নামার জন্য। তুমি ধরো টাক করে লিফটে উঠে গেলে কোনো একটা জায়গায়, ঠিক আছে, খুব ক্যাচি, হ্যাঁ হ্যাঁ, তো সেই লিফটটা কিন্তু তোমায় ফেলতে পারে সাংঘাতিক ভাবে, তুমি নামার সময় সিঁড়িটা দিয়ে টুক করে রেলিং ধরে ধরে নেমে আসতে পারবে। আমার এখানে একটা কথা বলার, যে চাকচিক্য বললে তো চাকচিক্য থাকতেই পারে, মানে তবে সেটা ফেক চাকচিক্যটা একটু, তুমি যেটা বলছো সেটা মনে হয় ফেক, মানে অ্যাটলিস্ট হিরে হওয়া বেটার, মানে ওই কাচের চাকচিক্যটা খুব আজকাল চোখে পড়ে, তুমি যেটা বলছো। তো যদি চাকচিক্য তৈরিই করতে হয়, মানে আমি নিজে হিরে হই, তাহলে আশপাশ এমনি আলো হবে। আর যদি ওই কাচটা হই আমরা, তাহলে ওই আমি নিজেই ভেঙে যাব, মানে ওই পড়বে হাত থেকে আর দুম করে ভেঙে যাবে দুদিনে। দুজনে কি এই নিয়ে তোমরা ডিসকাস করো সব সময়? যে কেউ, আমরা দুজনে না, অভিজ্ঞতা কি আমাদের ডিসকাশন সাংঘাতিক ভাবে, মানে আমরা 3 জন হচ্ছি ব্রো, ঠিক আছে, তো আমাদের ঘোরা এই, ইনফ্যাক্ট এর মধ্যেই আমি জানি না তোমরা কবে এটা আপলোড করবে, 10th নভেম্বর থেকে 23rd নভেম্বর পর্যন্ত আমরা থাকবো হচ্ছে অরুণাচল প্রদেশ, 3 জনেই। আমরা গত বছর গিয়েছিলাম সাউথ ইন্ডিয়া, ওখানে গিয়ে নর্মালি আমরা ব্যাঙ্গালোরে নেমে গাড়ি নিয়ে পুরো ঘুরে বেরিয়েছি। আমরা 3 জনে বেরিয়ে পড়ি জাস্ট, এবং আমাদের এই 3 জনের মধ্যে ওই ব্যাপারটাই নেই যে হ্যাঁ, মানে আমি বলছি না ও আমার, মানে আমরা 3টে বন্ধু, আর ও হচ্ছে গিয়ে মানে ও তো আমার, মানে কি বলবো, আমরা দুজনে ওর থেকে অনেকটা বড়, মানে সরি, ওদের দুজনের থেকে আমি একটু বড়, দুজনের থেকে ও, মানে আমাদের দুজনের থেকে ও অনেকটা বড়, তো আমরা দুজন ঠিক আমরা ভাই বোন, আর ও হচ্ছে গিয়ে মানে ওর দাদা আর আমার মানে একটা লড়াই করার সঙ্গী, এরকম একটা। তো এরকম একটা ইকুয়েশন, মানে যখন ওর থেকে কিছু একটা এই চোখরাঙানি যে এই জিনিসটা কেন তোরা করছিস, দেন ওর সঙ্গে আমি খুব বন্ধুত্ব, যে এই আমরা এই জিনিসটা করি, ও এরকম একটা ব্যাপার। ওরা দুজন বেসিক্যালি বাওয়াল পাবলিক দুটোই, বুঝতে পেরেছি। আর ও হচ্ছে গিয়ে রাশটা ধরে রাখতে হয় আমাকে, বুঝতে পেরেছি সেটাই। এবং যেটা তোমাদের বারবার বলছিলাম যে সম্পর্ক মনে হয় সেরকমই হওয়া উচিত, যেখানে দুটো মানুষ নিজেকে ওপেন করতে পারবে, একেবারে ওপেন বুক, যেখানে আর কোনো পৃষ্ঠা দিয়ে কাউকে ঢাকা যাবে না। কিন্তু এখন বা ধরো সম্পর্কগুলো এত ঠুনকো, যেটা বললে যে ভেঙে যাওয়ার প্রবণতা বেশি, কি করে রেখে যা, মানে রাখো কি করে দুজনকে, বা কি কি মনে হয় সম্পর্ক আগলে রাখতে? ভীষণভাবে রেসপেক্ট জরুরি।
মানে উল্টো দিকের মানুষটাকে তুমি যদি সাংঘাতিকভাবে ছোট করতে থাকো প্রতিদিন, সেইটা তোমাকে আর কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখতে দেবে না, সেটা যেমনই হোক না কেন। আজকে ধরো তুমি যে সংস্থাতেই কাজ করো না কেন, আজকে যেখানে আছো সেখানে না করে অন্য একটা কোনো কথা বলছি আমি, সেখানে যদি তোমাকে প্রতিদিন কেউ একটা অ্যাসাইনমেন্ট দিয়ে তোমাকে অপমান করে, হয়নি কি করেছিস, কেন করেছিস, 2 দিন অপমান তোমায় করতে পারে কাজটা না হওয়ার জন্য। 3 দিনে যদি তোমার প্রেজ করে একটু, এটা ভালো করেছিস, ওই 2 দিন তুমি ভুলে যাবে এবং তুমি বুঝবে তোমার বেটারমেন্টের জন্য সে বলেছে। কিন্তু প্রতিদিন সে অপমান করে যাচ্ছে কোনো না কোনো কারণে, সেইটা তো তোমাকে ভেঙে দেবে একটা সময়। তুমি কি থাকতে চাইবে? এইভাবে আমার মেন্টাল পিস বেটার বাবা, আমি ডাল ভাত খাবো, নিজের মতো থাকবো, নিজের মতো কাজ করবো, থাকলাম না তোমার এখানে। এই হচ্ছে ব্যাপার। আমার বলতে দ্বিধা নেই, আকাশবাণী ভবনে যাই না, বহুদিন যাই না, এই একটাই কারণ, সম্মান নেই কোনো। মানে ওখানে যারা ক্যাজুয়াল অ্যানাউন্সার তাদেরকে মানুষ বলে মনে করা হয়নি বহুদিন। আমি জানি না এই মুহূর্তে সিচুয়েশন কিরকম, এই কথাটা বলার জন্য হয়তো ওখান থেকে তেড়ে বেড়েও আসবে আমার, তো ভয় লাগে এসব বলার পর মুখের উপরে। না, আমি তোকাই করি না কাউকে, মানে আলটিমেটলি তারা আমায় খেতে দেয় না, আমার ভাতটা আমি জোগাড় করি। ঠিক। আকাশবাণীকে আমি প্রচন্ড সম্মান করি, আকাশবাণী ভবনটার প্রতি আমার কোনো রাগ নেই। ওখানে কাজ করা কিছু লোকের উপর আছে যারা মানুষকে মানুষ জ্ঞান করেন। আকাশবাণী আমাকে প্রচুর শিখিয়েছে, ওই কনসোল, রেডিও কনসোল, মাইক, কিভাবে মাইক ইউজ করতে হয়, কিভাবে একটা থ্রো দিলে মাইকে পপ সাউন্ড আসে না, রাতের পর রাত লাইভ করেছি, কিভাবে মানুষের সঙ্গে ইন্টারাকশন করতে হয়, একটা কথাকে কিভাবে গুছিয়ে বলতে হয়, একটা গানকে কিভাবে প্রেজেন্ট করতে হয়, একটা শো কিভাবে টেনে রাখতে হয়, 1-1.5 ঘন্টার শো চলাকালীন আমাকে অনেক গান ডেডিকেট করতো, আমি জিজ্ঞেস করতাম। তো এই সমস্ত কিছু আমাকে আকাশবাণী শিখিয়েছে। আমাকে রেডিওটাই তোর জন্য এরকম অনেকবার হয়েছে, রেডিওটাই আমাকে আকাশবাণী শিখিয়েছে। কিন্তু ধীরে ধীরে দেখলাম যে কিছু বেনো জল ঢোকে না, দায়িত্ব পায় বেনো জল, তারা নষ্ট করে, জানো তো, এক একটা প্রতিষ্ঠানকে। আজকে আমার কিন্তু খুব ভালো লাগে রেডিও করতে, আজও ইচ্ছে করে রেডিও করি, কিন্তু এই সমস্ত মানুষজনের জন্য ইচ্ছা করে না, যারা দায়িত্বে বসে আছে তারা মানুষগুলোকে মানুষ মনে করে। কিন্তু বর্তমানে যখন তোমার কাছে এত রকমের প্রস্তাব এসছে ফিরে আসার জন্য, তাহলেও কি মনে হয় যে সেই ওই জায়গাটা একই রকম রয়েছে? ঢুকলে মনে হয় তো সে আবার একই দেখতে পাবো জিনিসটা, সেই জন্য আমার ভয় করে, আর আমার ইচ্ছেই করে না যে কারো আন্ডারে গিয়ে কিছু করি। তোমার কি ওই রোজ যে প্রেশারটার মধ্যে দিয়ে চাকরি জীবনটা চলে, সেইটা থেকে কোথাও একটা ফোবিয়া বা মানে ভালো না লাগার বিষয়, নাকি একটা কোনো কাজ যেটা মানে শেষ আলটিমেট 7 দিন বা 5 দিন, সেরকম বিষয়ে তুমি বেশি কমফোর্টেবল? আমার যে হাউসটা রয়েছে না, আমার আলটিমেট যে হাউসটা, এখানে 12-13 জন না ডেইলি একদম কাজ করে, যাকে বলে মানে অফিসের মতোই কাজ করে, কিন্তু ওদেরকে তুমি যদি কাউকে জিজ্ঞেস করো, ওরা একটা ফিলই করবে না, অফিস ফিলই করবে না। তো এইটা আমি কিছু হয়, আমি তোমাকে ছোট্ট একটা জিনিস বলি, র্যাগিং শব্দটা এখন তো কাইন্ড অফ ব্যান্ড। কলেজে যারা ধরো ওদের একটা বক্তব্য ছিল, আমি র্যাগড হয়েছি, আমি কেন র্যাগিং করবো না, এটা তো ছিল। কাউকে তো ব্রেক করতে হবে জিনিসটাকে। আজকে তুমি অন্যের কাছ থেকে কষ্ট পেয়েছো, সেইটা যদি ফেরত দেওয়ার মেন্টালিটি তোমার মধ্যে তৈরি হয় যে আমি না ফেরত দিলে আমি শান্তি পাচ্ছি না, তাহলে তো সার্কেলটাই ব্রেক হলো না। মানে ওই শিকলটা তো মানে তোমার চেইনটা তো চলতে থাকলো, চেইন রিঅ্যাকশন চলতে থাকবে। এবার তুমি কারোর উপর অত্যাচার করবে, সে যদি কখনো বস হয় সে কারোর উপর অত্যাচার করবে, তো কারো ব্রেক করাটা দরকার। আমি চেয়েছিলাম যে এটা ব্রেক করব, আমি যেটা পাচ্ছি সেটাকে ফিল্টার করব, সমস্তটা আমার মধ্যে রেখে ছাঁকনি দিয়ে ভালোটাকে বের করব। আজও সেটাই করে চলেছি আমি কাউকে আমার তরফ থেকে অন্তত পক্ষে লো ফিল হতে দিইনি। আমি কাউকে কোনো হার্শ কোনো শব্দ ব্যবহার করিনি। বকা খায় কিন্তু সাংঘাতিক করে, এমন নয় যে বকা খায় না, কিন্তু সেই বকাটাও খুব ওয়ার্ম বলা বকা, ওর বেটারমেন্টের জন্য বকা। এটা থেকে যেমনটা আমাদের বাবা মা বকে, বাবা মা কখনো আলটিমেটলি খারাপ চায় না আমাদের। বাবা মা যেটা বলে, এই কেন এখানে গামছাটা রাখলি, বাবা মা বলছে এটাই কারণ যে তুই গামছাটা যদি ঠিক জায়গায় রাখিস তাহলে সারা জীবন ধরে তুই ঠিক জায়গায় রাখাটা শিখবি। ঠিক ঠিক অভ্যেস তৈরি হবে তোর মধ্যে। আজকে কেউ যদি বানান ভুল করছে, কেউ একটা গ্রাফিক্স ভুল করলো, কিছু একটা এটা হলো, কেন এটা করলি, এইটা তো এই জিনিসটা হওয়ার কথা নয়। এইটা বললে তাকে
দুভাবে বলা যায়, এক হচ্ছে খারাপ ভাবে, এক হচ্ছে ভালোভাবে। তাকে শেখানোর মতো করে, এক হচ্ছে শেখানো, আর একটা হচ্ছে শিক্ষা দেওয়া। এই শিক্ষা দেওয়া মানুষের প্রবণতাটা বেড়ে গেছে। কিন্তু তুমি যাকে বলছো তারও তো একসেপ্ট করার একটা প্রবণতা থাকা উচিত, বা যারা নিতে পারে না তারা তো বেরিয়ে গেছে, বলেছি তো তোমায়। যাদের মধ্যে ওই জিনিসটা নেই যে আমি কিছু শিখবো বলে আসছি, বেশিরভাগই মনে করে যে আমি প্রচুর কিছু শিখে এসেছি। হাফ ভর্তি বা মানে গলা পর্যন্ত ভর্তি কাপ নিয়ে কখনো শিখতে যাওয়া যায় না। হয় তুমি শিখে এসছো, এটা হতে পারে তুমি শিখে এসছো, তাহলে তুমি কাজ করো। আমাকে ইনফ্যাক্ট আকাশবাণীতে সেই সময় ছিল শোভন পাঠক বলে একজন বহু দিনের মানে একদম এক্সপিরিয়েন্স মানুষ। আমি প্রথম দিন যখন আকাশবাণী যাই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কাজ করবে না কাজ শিখবে? ট্রিকি প্রশ্ন। ভাবলাম 2 সেকেন্ড পজ নিলাম, কাজ শিখবো, তাহলে কিন্তু বকা খেতে হবে। আর যদি কাজ করবো বলো তাহলে নোটস দেবো আমি ওপর মহলে, ভুল করবে নোটস দেবো উপর থেকে তোমার কথা বলে নেবে। বোঝা গেল? এইভাবে হচ্ছে শেখা শুরু হয় মানুষের। কারণ আরেকটা যে তুমি যখন ওই পজ নিয়ে উত্তর দিয়েছিলে, তোমার মধ্যে সেই প্রবণতা ছিল যে তুমি বিষয়টা শিখে নিয়ে বা শেখার আগ্রহ থেকেই জানবে, কিন্তু এটা এখন থাকে না। আর এটা এখন আলটিমেট যেটা দেখা যায় যে সবাই সবকিছু জানে, সবাই সবকিছু পারে। তাই মনে হয় যে এত ক্ল্যাশ বা এত এই যে কথাগুলো, শব্দগুলো যেগুলো খুব নিছক, এই যে খারাপ মানুষ বা কনস্পিরেসি, এগুলো খুব নিছক একটা শব্দ, এই জন্যই মনে হয় আরো প্রচলিত। আর একটা জিনিস যেটা যে যখন বাইরে থেকে এসে আমরা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করি শহরে, যে শহরে কলকাতা শহরের কথাই বলছি বা বাইরের শহরেও হোক, তখন মনে হয় জায়গাটা কোনোভাবেই কেউ ছাড়তে রাজি হয় না। তোমার কি মনে হয় সেটা কি ইনসিকিউরিটি, নাকি সেটা কোথাও গিয়ে অন্য ভয় কাজ করে? ভয় তো ডেফিনেটলি একটা কাজ করে, না হলে জায়গা না ছাড়ার প্রশ্ন তো আসে। জায়গা দেখো, না ছাড়লেও একটা সময় তোমায় ছাড়তেই হবে, এটা খুব নিয়ম। আজকে যদি বলো, ধরো টেলিভিশনে তো আমি কাজ করছি বহুদিন হয়ে গেল, আমি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটার নই, আমার টেলিভিশন একটা বিশাল বড় জায়গা। আমি অ্যাঙ্কার হিসেবে কাজ করছি 2016 থেকে, 9 বছর হয়ে গেল। তো আমি তো কাউকে না কাউকে রিপ্লেস করেছি, কেননা হতে পারে কাজের অপরচুনিটিস বেড়েছে, চ্যানেল বেড়েছে, সেখানে আমি কোনো জায়গায় ফিট ইন করেছি, এটাও হতে পারে। আবার ধরো এই যে বড় বড় চ্যানেলগুলো এত কাজ হয়, সেখানে তো কোথাও না কোথাও আমি কাজ করছি, মিন্স কেউ না কেউ আগে করতো, সেই জায়গায় আমি করছি। এবিপি আনন্দর অনেক বড় বড় প্রোগ্রাম আমি হোস্ট করি, কেউ না কেউ তো করেছে কোনো একটা প্রোগ্রাম, আমি তো তাকে রিপ্লেস করেছি। আমি কাকে রিপ্লেস করেছি সেটার কথা আমি বলতে চাইছি না, বা আমি তার থেকে বড় সেটা বলতে চাইছি না। হতে পারে সে অ্যাভেলেবেল ছিল না, এটাও হতে পারে পয়েন্ট। কিন্তু এই রিপ্লেসমেন্টটা চলতে থাকবে। আজকে তোমাকে এটা মেনে নিতে হবে যে কোনো একটা দিন হয়তো তুমি ওই শোটা পাওনি, অন্য কেউ পেলো, তখন তোমার তাকে হিংসে করলে চলবে না। এটা নিয়ম, খুব নিয়ম। আজকে তিথি তুমি হয়তো ধরো এই শোটা হোস্ট করছো সেটে সিনেমা হয়ে, হতে পারে কালকে এই জায়গায় অন্য কেউ হোস্ট করছে। একদম একদম এইটা নিয়ে কোনো দুঃখের জায়গা নয়। অ্যাকসেপ্ট করো। কালকে উল্টো দিকের লোকগুলো তোমার বদলে যাবে, তুমি কাউকে অন্য কাউকে ইন্টারভিউ নিতে যাবে। ঠিক ঠিক, এটাই তো নিয়ম। তবে আমার মনে হয় দিনের শেষে যখন দিনটা শেষ হচ্ছে, অপর দিকের মানুষটার সাথে যাতে আমি চোখে চোখ রেখে কথা বলতে পারি, সততা, একদম সে চলে যাচ্ছে আমার মধ্যে যাতে তাদের কোনো গিল্ট ফিল, আমার যেন তার জন্য কোনো খারাপ, আমি যেন আমার স্বতঃস্ফূর্তভাবে চোখে চোখ রেখে তার সঙ্গে কথা বলতে পারি। ঠিক ঠিক, চোখ লুকিয়ে মুখ লুকিয়ে বেরিয়ে গেলাম, এটা যাতে কখনো না হয়। আমি যেন নিজের দিক থেকে সৎ, আমি মনে করি যে বাবাও মনে করে যে আমি যেটা করছি তার মধ্যে কোনো ভুল হতে পারে না, নয় অন্তত মন থেকে করব না কারোর জন্য। মানে হয়তো হয়ে গেল, আমরা কাজ করতে করতে তুমি সবাইকে তো খুশি করতে পারবে না, তুমি কারোর জন্য কিছু একটা ভালো করতে গেলে অন্য কারোর একটা খারাপ লেগে গেল, এটা হয় নরমাল, সেটা তোমার অনিচ্ছাকৃত না। নিজের কাছে অনেস্ট থাকা, সেটা আমার মনে হয় ও থাকে। আমরা খুব সিরিয়াস আলোচনা করছিলাম, আর এবার আমরা আমিও শুনছিলাম অনেকক্ষণ ধরে, তোমরা মানে আমিও চুপ হয়ে গেছি, ওর অনেক কথা শুনছি। আমাদের এবার আলোচনা যেটা প্রশ্নে আসার, যে দুটো আলাদা প্রফেশন কি করে এক হয়ে এক বিন্দুতে দাঁড়িয়ে এরকম ভালো থাকতে পারে?
ওর কথা আমার কথা বলছো তো? আমি বলবো? বলো বলো বলো। ও হচ্ছে ধরো আমার লাইফের একটা ক্যালেন্ডার, মানে আমার দিনলিপি সাজানো থাকে। কি বলবো আমি, আমার প্রতিটা দিনের প্রতিটা যাপন ও জানে। আমার কোথায় মানে আমার মানে কোন কফি খেলে আমার ভালো লাগবে। আমি হয়তো ও খুব একটা এক্সপ্রেসিভ নয়, মানে সব সময় যে খুব এক্সপ্রেস করে যে নন্দিনী তোর কোন জিনিসটা চাই, কোন ইয়েটা চাই, কি ভাল লাগছে বল, খুব এক্সপ্রেশনলেস একটা মানুষ। কিন্তু ওই টুক করে একটা জিনিস আমাকে রেখে যাবে, আমার কোনো একটা ওষুধ দরকার সেটা আমাকে রেখে বলবে এটা খেয়ে নিস। কিন্তু মানে ওই জিনিসগুলো, এটা আমি, তুমি যে বলছো না যে সম্পর্ক কিভাবে মানে তোমাদের রয়েছে বা কিভাবে চাইছো যে এটা এগোক বা কিরকম ভাবে ভালো রয়েছো তোমরা, এটা আমার মনে হয় যে ও ছাড়া মানে আর আবার কোন একটা মানুষ আমার কাছে আসবে যে আমার এত এত দিনলিপি এতগুলো, আবার কার কাছে আমি এত কিছু এক্সপ্রেস করব, এত মানে এই পুঙ্খানুপুঙ্খ জিনিসটা তো একজনই জানবে, আর কারোর কাছে তো এত ডিটেইলড। আমি তো ক্লান্ত হয়ে পড়বো আর অন্য কার কিছু ভাবলে। তো ও ছাড়া আমি আর কিছু ভাবতে পারি না, এটা হচ্ছে গিয়ে লাস্ট। কিন্তু যখনই বললাম যে দুটো প্রফেশন আলাদা, সেই ক্ষেত্রে কি হয় যে কাজের জায়গা আর পার্সোনাল লাইফ তো দুটো আলাদা। এটা নিয়ে আমার একটু ঝামেলা আছে, মানে হচ্ছে লাইফেও। ইনফ্যাক্ট ওর তো ধরো সোম টু শুক্র অফিস, ঘুরতে যাওয়া, হ্যাঁ এটা খুব যন্ত্রণাদায়ক হয়ে যাচ্ছে। এটাই বলবে ঘুরতে যাওয়া। আমি অ্যাকচুয়ালি একটা পয়েন্ট বলি, তো খুব ভালোবাসি। এবার ও বহুবার বলেছে আমি কাজটা ছেড়ে দিই, আমি সেখানে ওকে বারংবার এটাই বলেছি, না, কাজটা তুমি যেটা করছো এটা তোমাকে একটা পাওয়ার দিচ্ছে, এই পাওয়ারটা সব মেয়ের দরকার। মানে হতেই পারে যে আমি এনাফ রোজগার করছি, হতেই পারে, কিন্তু কোনো একটা কিছুর জন্য হয়তো বলতে হয় নীলদা এটা কিনে দিবি, এটা বলতে হবে, এইটা আমি চাই না। মানে এটা যেন তোমার, হতেই পারে আমি কিনে দিচ্ছি বা তোমাকে কিছু করছি, তার একটাই কারণ হচ্ছে কি দুজনের টাইম ম্যানেজমেন্ট একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমার একটা আলাদা সময়, ওর সময়টা আবার একটা স্কেডিউল ওর থাকে, আমি আমাদের দুজনের ওই স্কেডিউল সেম করে এক জায়গায় করে বেরোনোটা ওটা একটু ডিফিকাল্ট। মানে তখন আমাদের প্ল্যান করতে হয় যে না তাহলে এই সময়টায় আমাদের নিতে হবে, এইটা একটা সমস্যা। এটা নিয়ে ও বারংবার বলে আমি তোমার সঙ্গে কাজ করিয়ে করি না, তোমার মতো তুমি করো। হ্যাঁ, এখানে হয়তো একটা কথা হতে পারে যে যারা কাজ করে না বাড়িতে, মানে অ্যাজ সাচ হোম মেকার বা কিন্তু সেক্ষেত্রে তো তারা ধরো একটা সংসারের প্রতি নিজেকে পুরো ঢেলে দিচ্ছে। আমার মনে হয় যে সংসার চালানো মনে হয় সবথেকে বড় একটা বড়, সেইটা তো ওকে করতে হয় না। মানে এই দায়িত্বটা ওকে কিন্তু নিতে হয় না। যদি নিত সেটার ক্ষেত্রে হয়তো আলাদাভাবে আমরা প্ল্যান করতাম, সেইভাবে ভাবতাম, কিন্তু সেইটা যেহেতু ওকে করতে হয় না বা করে না ও, সেখানে ওর কিছুর মধ্যে থাকা একটা দরকার। আমি সাংঘাতিক ব্যস্ত, আমার টেলিভিশন নিয়ে, আমার কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে, বিভিন্ন স্টেজ প্রোগ্রামস নিয়ে আমি সাংঘাতিক ব্যস্ত, আমি খুব কম সময় দিতে পারি ওকে। সেখানে যদি ও কিছুর মধ্যে একটা থাকে তাহলে ওর সময়টাও কাটবে, ও সেই পাওয়ারটাও ফিল করবে। একটা ফিনান্সিয়াল কি বলবো ফ্রিডম একটা মেয়ের জন্য কতটা জরুরি সেটা প্রত্যেকেই বোঝে, তুমিও বুঝবে। এটা অপশনাল নয়। এটা আর যখন ওই চাওয়ার কথাটা বললে আমার মনে হয় যে ওই চাওয়াটা ওই আবদারের মধ্যে অনেকটা ফারাক রয়েছে। কোন চাওয়াটা বলো তো? মানে যখনই ও বলে যে নীলদা আমাকে এটা কিনে দিবি, ওই আবদার আর ওই চাওয়ার মধ্যে তো অনেকটা মানে অনেকটা গ্যাপ। তো হ্যাঁ ওটাই হ্যাঁ ওই চাওয়াটা বলতে ওই একটা দ্বিধা, নিজের মানুষ স্টিল, মানে আমি কেনই, মানে এটা আমার তো নিজেকে ভগবান দিয়েছে, আমার হাত পা সব, আমি কেন সেটা করব, সেটার মধ্যে তো একটা এখানে হ্যাঁ কোনোভাবেই কিন্তু কাউকে ছোট করা নয়। এই কথাটা বলতে গিয়ে এটা বলে দিই, যারা হোম মেকার ইনফ্যাক্ট তারা এতটাই ইন্সপায়ার করেন বাকি যারা ফিনান্সিয়ালি রোজগারের জায়গায় বেরোন তাদেরকে, বাড়ির মানুষজন হয়ে, তাদের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা। ইনফ্যাক্ট আমার এবং নন্দিনীর, আমার মার কথাই যদি বলি, মা তো সেইভাবে রোজগারের জন্য বাইরে বেরোয়নি কোনো দিন, কিন্তু আমার মাকে দেখেছি এতটা লড়াই করতে, তুমি কল্পনা করতে পারবে না। যে আমার বাবা খুব সামান্য রোজগারের মানুষ, মানে ছোটবেলা থেকেই দেখে এসেছি আমাদের এই অভাবটাকে, আমরা এই লড়াইটাকে পার করে এসেছি,
তো মা ওটা দিয়েই ম্যানেজ করে আমাদেরকে পড়াশোনা শিখিয়ে বোধটা তৈরি করিয়েছে যে সৎ পথে থাকবে, কিভাবে অন্ধকার সময়েও তুমি একদম কন্ট্রোলড থাকতে পারো, যে তোমার সামনে পড়ে রয়েছে 10,000 টাকার একটা বান্ডিল, তোমার প্রয়োজন সাংঘাতিকভাবে সেটা তুমি তুলবে না, এই সংযম, এই বোধ, এইগুলো শিক্ষা দেওয়াটাও তো তার কাজ ছিল। সে তো সেই কাজটাই করে গেছে সারা জীবন ধরে। তো মানে হতে পারে সেটার জন্য তিনি কোনো টাকা পয়সা পাননি, পারিশ্রমিক পাননি, কিন্তু ওই পারিশ্রমিকটা আমাদের সম্মান, আমাদের রেসপেক্ট তার প্রতি ভালোবাসা, তাকে নিজের কাছে রাখা, এটাই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখি তো যে এই সমস্ত কিছু পার করে ভুলে গিয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় ছেলে মেয়েরা, সেটা যে তাদের কাছে কত বড় অপমানের। মানে এই ছোট হওয়াটা কিন্তু সেই বাবা মায়ের ছোট হওয়া নয়, নিজেদের ছোট হওয়া। তো এই সম্মানটুকু তারা ডিজার্ভ করে আমার মনে হয়। ঠিক, এবং আমার মনে হয় যে আলটিমেট রাতে গিয়ে সততা নিয়ে হয়তো মানে নানান ঘটনার মাধ্যমে সেই মানুষটা অনেকটা খারাপ পথে হাঁটছে বা সেটা তার নিজের ভালো করার জন্য, কিন্তু সততা আলটিমেট যে জিনিসটা, সেটা কাজে হোক বা বাবা মার ক্ষেত্রে হোক বা নিজের সাথে হোক, না থাকলে মনে হয় টিকে থাকা পৃথিবীতে কোনো দিনই যায় না। আমরা আরেকটা জিনিস আজকে লাস্টে কথা বলবো, অনেক কটাই, মানে আমরা 3-4টে জিনিস আলোচনা করার আছে। এক, তোমাকে টেলিভিশনে কেন কাজে পাওয়া যাচ্ছে না, যেটা আমি এসে জিজ্ঞেস করতাম কিন্তু আমাদের আলোচনাতে এসছে। 2, সম্পর্কের মধ্যে যেটা রয়েছে যে আমরা দেখেছি যে ব্রেকআপের প্রবণতা হয়, তারপর একটা ইনসিকিউরিটি হয়, একটা অবিশ্বাস হয়। তোমার বিয়ে হওয়ার পর প্রচুর প্রচুর মেয়ে ক্রাশ ছিল, তাদের কি বলতে চাও? আর নন্দিনীদি, তুমি যখন, আমি নন্দিনীদি বললাম, যখন একটা খারাপ ফেজ গেছে, আমরা মানে কি হয় মানুষকে ফট করে জাজ করে ফেলি, সেই ক্ষেত্রে তুমি জাজ না করে তুমি অ্যাকসেপ্ট করেছো। তোমার কাছ থেকে আজকে দর্শকদের জন্য শুনবো যে সেটা করা কতটা ইম্পর্টেন্ট বা কিভাবে করেছো। এই 3টে প্রশ্ন আমাদের রয়েছে, আমরা এটা শুনি। প্রথমটা বলি, টেলিভিশনে আমাকে দেখা যাচ্ছে না, এটা খুব ভুল কথা। আমি লাস্ট 2 ইয়ার্স রেগুলার টেলিভিশনে আছি। আকাশ আটের একটা শো আমি করি, হোস্ট। অভিনয় করতে, আচ্ছা অভিনয়ের কথা তুমি বলছো। অভিনয় আমি ক্যামেরার সামনে অ্যাজ ইন আমি না হয়ে যদি কখনো পৌঁছতে পারি, আমি সেখানে থাকবো না, বা আজও নেই, কোনোদিন ভবিষ্যতে থাকবো না। যেখানে আমি নিজেকে রিফ্লেক্ট করতে পারবো সেখানে আমি থাকবো, সেই কাজ আমি করবো। যেমনটা ধারাবাহিকের জন্য প্রস্তাব পেয়েছে, অনেকগুলো পেয়েছি, বাট আমি নিজেকে ফিল করিনি যেটা আমি হয়ে উঠতে পারছি। হয়তো রিলেট করতে পারেনি, বা হয়তো একটা সময়ের ক্রাঞ্চ ভেবেছে যে অতটা সময় ওর পক্ষে দেওয়া এই মুহূর্তে সম্ভব না। তো সেইটা অনেক কিছু ভেবে ও যদি বেশ কয়েকটি বিখ্যাত সিরিয়াল এই মুহূর্তে, তার মধ্যে আমি অনেকগুলোতেই কাজের অফার পেয়েছিলাম, বাট আমার মনে হয়নি যে আমি নিজেকে রিলেট করতে পারছি। বাট যেহেতু এই গানের শোটাতে প্রচুর নতুন ছেলে মেয়ে আসে, তারা নিজেদের স্ট্রাগলটাকে তুলে ধরে। আমি যে গল্পগুলোই লাস্ট 5 বছর ধরে করে আসছি মানুষের জন্য, যখন অফারটা এসেছিল আমার খুব ভালো লেগেছিল এবং আমি ওটাকে অ্যাকসেপ্ট করি। তো ওটা চলছে টেলিভিশনে, ওটা করতে গিয়েও মাসে বেশ খানিকটা সময় আমার চলে যায়। তো আলাদা করে আর সময় দেওয়াটা এই মুহূর্তে পসিবল না। এই শোটা শেষ হলে হয়তো ভালো কোনো কাজ যেটাতে আমি নিজেকে রিলেট করতে পারবো হয়তো করব। সেকেন্ডারিলি তুমি আরেকটা প্রশ্ন করলে হচ্ছে, এত ব্রেকআপের জায়গায় আমরা কি একটা বললে ভুলে গেলাম প্রশ্নটা। সম্পর্কে এত ব্রেকআপ, এত বিয়ে, এত কিছু, তার মধ্যে তোমাদের যখন সবকিছু ঊর্ধ্বে বিয়ে হলো আলটিমেট, আচ্ছা, তারপরে এই যে ক্রাশ, তোমার সুজয়দার একটা প্রচুর ক্রাশের লিস্ট ছিল, যেটা আমরা রিসার্চ তালিকা থেকে বের করেছি। ওপেন বুক, আমি ওর কাছে সাংঘাতিকভাবে ওপেন বুক, এবং আমার সমস্ত মেসেজেস ও দেখতে পায়। তো ক্ষমা করবেন যে মেসেজগুলো আপনারা করেন, যদি রিপ্লাই পেয়েও থাকেন সেটা ওর কাছ থেকে পেয়েছেন। এমনটাও নয়, সবসময় আমি রিপ্লাই করি না, ও করে। কিন্তু হ্যাঁ, ও আমার কাছে, মানে আমি ওর কাছে খুব ওপেন বুক, ও আমার কাছে খুব ওপেন বুক। আমি জানি, মানে ও ফোন চেক করা হয় ডেইলি? না, ফোন চেক করতে হয় না, বিষয়টা ওরকমই, মানে এতটাই মানে আমাদের কোজি। আমরা এরকম কোনো রিপ্লাই আছে? এই দেখ, এটা এই এরকম কোনো রিপ্লাই আছে যেটা খুবই খুবই মানে অদ্ভুত রিপ্লাই, যেটা সুজয়দার থেকে পাওয়ার আশা কখনোই ছিল না? এরকম কোনো রিপ্লাই করেছো? মানে ও কাউকে রিপ্লাই দিয়েছে সেটা বলছো? সেটা তুমি টাইপ করে দিয়েছো? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক প্রশ্নটাই হয়েছে। এটা আমি লিখছি, কি বলবো, দিয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে আমি ধরো কোনো জিনিসে ইমোশনাল হয়ে যাই, কিছুটা লিখতে উদ্যত হইও হয়তো, বাট সেই মুহূর্তে অভিক আর ও মিলে সামলায় আমাকে। করোনা, কারণ ব্যাপারটা হচ্ছে কি,
ওই আবেগের ওই ক্ষণিকের বশবর্তী হয়ে করে ফেললাম, তারপরে রিগ্রেট যে না এটা কেন করলাম, বেকার সেটা হয়ে খুব গেল। কষ্ট পেয়েছি ধরো কোনো কিছু থেকে আমি হয়তো মনে হলো কিছুটা লিখি, অনেকটা লিখলাম, আধ ঘন্টা ধরে বসে 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 টাইপ করেছি আমি। এতটা লেখার পর আমি দুজনকে পাঠালাম, আমাদের একটা 3 জনের একটা গ্রুপ আছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে, সেখানে আমি পাঠালাম, এই দেখে বল এটা কি লিখবো হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বা ইয়েতে কথা লিখবো। ওরা দুজনে না না টাক টাক দুজনে রিপ্লাই এলো, যা এতক্ষণ ধরে লিখলাম ভেবে চিনতে, ততক্ষণ অ্যাকচুয়ালি ঠান্ডাও হয়ে গেছি আমি, না বেরিয়ে গেছে জিনিসটা। আরে সব থেকে একটা অদ্ভুত রিপ্লাই কাকে করেছো? অদ্ভুত রিপ্লাই? অদ্ভুত রিপ্লাই এই এই গত 2-3 দিন আগে তোমার এই মেয়েদের ম্যাচটা ছিল না, সেমিফাইনাল ছিল, ওখানে একজনকে কমেন্ট করেছে যে লিখেছে ইউবরাজ সিং অফ ইন্ডিয়ান ক্রিকেট, জেমিমাকে লিখেছে আর কি। তাকে রিপ্লাই দিলাম যে জেমিমা অফ ওয়ার্ল্ড ক্রিকেট। অবভিয়াসলি ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ওয়ার্ল্ড ক্রিকেটেই আমরা দাঁড়িয়ে রয়েছি। ও বলছে কোন ক্রাশের রিপ্লাই। আচ্ছা ক্রাশকে রিপ্লাই তো ক্রাশকে রিপ্লাই তো একজন সেই বিবাহিত মহিলা তোমাকে, ও বাবা গো, একজন বিবাহিত মহিলা ছিল, গসিপ গসিপ একজন বিবাহিত মহিলা, সে ওকে লিখছে, মানে বিবাহিতটা কোটা পরে আসছে, সেটা পরের কথা, কিন্তু মানে ব্যাপারটা খুব তার জলজল করছে, একটা স্বামীর সঙ্গে ছবি জলজল করছে, কভার পিকচার, মানে ওই মেয়েরা যেটা বলে তথাকথিত, মানে জেনারেলি মেয়েরা বলে যে ছেলেদের একটা জলজল করছে, এটা খুব হুট করে মেসেজটা এসেছে, কি এটা কি মানে কেন এরা মানে রিপ্লাই গেছিল তখন? ও রিপ্লাই করেনি, রিপ্লাই কেন করবে, ওটা দেখে মানে আমি খুব অবাক হয়েছিলাম, মানে বিশাল বড় একটা মেসেজ করেছে। না এখনো তাহলে সেই প্রস্তাবগুলো আসে না, আমি রিপ্লাইটা অ্যাকচুয়ালি করি না, এই ধরনের মেসেজের কোনো রিপ্লাই কি করবে? না আমি প্রশ্নটা করেছিলাম যে এরকম কোন প্রস্তাবে তুমি রিপ্লাই করেছো কিনা সুজাতার ফোন থেকে? রিপ্লাই করেছি এই ধরনের মেসেজে করি একবার বোধহয় রেগে গিয়ে করেছিল কিছু একটা, সেটা বোধহয় কোনো একটা অনেকটা আগের কথা হচ্ছে, বিয়ে টিয়ে হয়নি তখন, খেয়াল পড়ছে না, করেছিল একবার। এখনো প্রেমের প্রস্তাব পাও? হ্যাঁ সেটা তো আছে, মানে এরকম রিপ্লাই আসছে, মানে তুমি ভাবো এরকম মেসেজও করার লোকজন সাহস পায় যে ওর সঙ্গে ভেঙে গেলে বলবেন আমি আছি লাইনে। মাই গড, সেগুলো আশাই দেখেছি। এবার তোমার কাছে আসি, এই যে এত কিছু আলোচনা করলাম, সেই মানুষটার একটা যখন খারাপ সময় গেছে তুমি কি করে অ্যাকসেপ্ট করলে সবকিছু? অ্যাকসেপ্ট করে আমি কে বলো তো, আমাকে ওই ভাইবটা দিয়েছে, ও আমাকে ফিল করিয়েছে, যেটা আমি ওকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছি। এরকম তো নয় যে আমি একটা র্যান্ডম মানুষকে যে আমাকে ফিল করায়নি তাকে আমি অ্যাকসেপ্ট হুট করে নিয়েছি। ও আমাকে ওই ভাইবটা দিয়েছে যে চলো তুমি আমাকে অ্যাকসেপ্ট করো, এই নাও আমি প্রপোজালটা দিচ্ছি। তুমি কখনো বদল হয়েছে সেগুলো নিয়ে? কি নিয়ে? ওই যে ওর যে টাফ টাইমটা, যতটা সম্ভব আমি ওর পাশে থাকার চেষ্টা করেছি, যতটা সম্ভব হাত দুটো ধরে রেখেছি, মানে দুজনের হাতটা ধরে রেখেছি, আর আশা করব এবং ভগবান কাছে প্রার্থনা করব, ভগবানের কাছে যে এই হাতটা যেন, এই দুটো হাত যেন একসঙ্গে থাকে সব সময়। একদম। আজকে আমরা আড্ডা শেষ করব এখানেই, এবং এই হাত এইভাবেই থাকুক, আমরা আবার আসবো, আবার আড্ডা হবে, তাই চোখ থাকবে যতদিন না আসছি তার আগে অবধি সিটি সিনেমাতে। দেখতে একদম ভুলবেন না এবং জানাবেন অবশ্যই কেমন লাগলো আজকের আড্ডা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।